এমপি আনার হত্যাকাণ্ডের মোটিভে নতুন মোড়, সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব, তদবিরের তদন্ত বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা মেয়ে ডরিনের। বেনজিরের ফ্ল্যাট, বান্দরবানের জমি এবং টিভি চ্যানেলের মালিকানা ক্রোকের নির্দেশ আদালতের, দায় নিবে না সরকার বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু, বিস্তারিত জানতে আইনমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের বৈঠক। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর অদক্ষতায় আটকে গেছে বাংলাদেশ, মত হোসেন জিল্লুর রহমানের। অর্থনৈতিক কাঠামো ধ্বংসের অভিযোগ ফখরুলের। এবং শিডিউলে বিপর্যয়ে শুরু হলো ট্রেনের ঈদ যাত্রা, বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকা জুড়ে যানজট, ভোগান্তিতে যাত্রীরা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন KSTM টিভির সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নতুন মোড় নিচ্ছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মোটিভ। স্বর্ণ চোরাচালানকে ছাপিয়ে এখন সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব। এরই মধ্যে গ্রেফতার হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের 2 নেতা। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন যে এমপি মনোনয়নের জের ধরেই এই হত্যাকাণ্ড, এমন তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। তার কোনো প্রতিপক্ষ ছিল না, সে থানার সেক্রেটারি ছিল, সেখান থেকে প্রেসিডেন্ট। প্রতিহিংসা বা কোনো চক্রান্ত এরকম কিছু মনে হয় না। এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের পর কালীগঞ্জে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এই বক্তব্য দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আনার হত্যার ঘটনাটি প্রকাশ্যে আসে গত 22 মে। ওই দিনই এমপির পরিবারকে সান্ত্বনা দিতে কালীগঞ্জ যান স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু। তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। পরে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে গ্রেপ্তার হন আওয়ামী লীগ নেতা গ্যাসবাবু। তার দেওয়া তথ্যে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় তার রাজনৈতিক গুরু হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকেও। আওয়ামী লীগের 2টি পদে থাকায় বাবু বর্তমানে 7 দিনের রিমান্ডে রয়েছেন। স্থানীয় নেতারা বলছেন, বাবুকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য মিলেছে যা হত্যাকাণ্ডের মোটিভকে রাজনৈতিক কোন্দলের দিকেই ধাপিত করছে। যেহেতু তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, তিনি রাজনীতি করেন, তো এটা রাজনৈতিকভাবে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দিকেই কিন্তু এটা মোড় নিচ্ছে আস্তে আস্তে। আওয়ামী লীগেরই একটি মহল এমপি আনারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলেও মনে করেন এই জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে, তার সফলতা ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিপক্ষে অবস্থান নিয়ে তাকে 2016 সালে তাকে একবার হত্যার পরিকল্পনা করেছিল। তো সেই বিষয়টাও কালীগঞ্জবাসী অবগত আছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, হত্যার মোটিভ স্বর্ণ চোরাচালান দ্বন্দ্বের দিকে নিতে নানাভাবে চেষ্টা করছে খুনিরা। কিন্তু গ্যাসবাবুকে গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এমপি মনোনয়নকে ঘিরে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড, এমন ধারণাও করছেন তারা। স্থানীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগের এমপিকে হত্যার এমন জঘন্য কাজ কেউ করতে পারে, এটা তাদের ধারণাও ছিল না। আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের এমপিকে যে নির্মম হত্যা করবে, এটা তো আসলে আমাদের সেন্সে আসার কথা। আমরা আশা করছি এর সাথে যেই থাকুক তার মুখোশ উন্মোচন হবে এবং তাকে এই আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির আমরা দাবি করছি। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চরমপন্থী নেতা শিমুলের দেওয়া তথ্য অনুযায়ী বাবুর পেছনে রয়েছে জেলা আওয়ামী লীগের আরও এক নেতা, যিনি বাবুকে দিয়ে 2 কোটি টাকা পৌঁছে দিতে চেয়েছিল শিমুলের কাছে। সবশেষ সাইদুল করিম মিন্টু গ্রেপ্তারের পর প্রশ্ন উঠেছে, তিনি কি আওয়ামী লীগের সেই নেতা? সবকিছু বেরিয়ে আসবে তদন্তে, বলছেন স্থানীয় নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সঠিক বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আবারও দেখা করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। খুনিদের বাঁচাতে তদবির করা হচ্ছে এমন অভিযোগ জানিয়ে তিনি আশা জানান, কোনো চাপে যেন তদন্ত আটকে না যায়। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনার হত্যা মামলা নিয়ে কোনো চাপ নেই, তদন্ত সঠিকভাবে এগুচ্ছে। নূপুর মাহমুদ জানাচ্ছেন এর বিস্তারিত। কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হলেও এখনো মিলেনি তার মরদেহ। বাবা হত্যার সঠিক বিচার চাইতে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আবারও দেখা করেন আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের তদন্ত বন্ধে চাপ দেওয়া হচ্ছে। এই নিয়ে টাকা লেনদেনেরও অভিযোগ করেন ডরিন। আমার বাবাকে কিন্তু অনেকবার হত্যা করার চেষ্টা, তখনও অনেকের নাম পাওয়া গেছে, আমাদের এলাকার ঝিনাইদাদিন অনেকের নাম পাওয়া গেছে, অনেকের সংশ্লিষ্টতার কথা জানে। তখনও কিন্তু এই চাপের মুখে পড়েই কিন্তু এই বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি চাচ্ছি না যে এবার এই কিছু করে আমার বাবার এই যে নির্মমভাবে হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আনার কন্যার অভিযোগের বিষয়ে তিনি জানান, তদন্ত বন্ধে কোনো চাপ নেই, সঠিকভাবে কাজ এগিয়ে যাচ্ছে। চাপ চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমরা খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করছি। তদন্ত শেষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কার উদ্দেশ্য কি ছিল? নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। একের পর এক সম্পদের নতুন নতুন তথ্য আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদের। এবার তার রাজধানী ফ্ল্যাট, বান্দরবানের জমি, বেসরকারি টেলিভিশন মালিকানা সহ আরও বেশ কিছু সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেন এ আদেশ দেন। বাকিটা জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ক্ষমতার অপব্যবহার করে সম্পদের পাহাড় গড়া সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যদের নামে থাকা আরও অনেক সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের 24 কাঠা জমি, বান্দরবনে 25 একর জমি, রাজধানীর উত্তরার 3 কাঠা জমি এবং রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা 8টি ফ্ল্যাট ও একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিকানা। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন আদালত। এর আগে বেনজিরের আরও একাধিক সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছিল আদালত। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির দায়িত্বে থাকাকালীন সময়ে মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। ব্যক্তির দায় মন্ত্রণালয় নেবে না বলেও জানান তিনি। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এত সম্পত্তি বানানোর কারিগর বেনজির বিচারের মুখোমুখি না হতে এরই মধ্যে দেশ থেকে পালিয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শ্রমিকদের অর্থ আত্মসাৎ মামলায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক আরফাত হোসেন এ আদেশ দেন। তবে ইউনুসের আইনজীবীর অভিযোগ হয়রানি করার জন্যই এ মামলা করেছে রাষ্ট্র। তবে তা নাকচ করেছেন দুদকের আইনজীবী, আর নিজেকে নির্দোষ দাবি করেন ডক্টর ইউনুস। মাজহারুল ইসলামের আরও একটি রিপোর্ট দেখব আমরা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। আগামী 15 জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয় বিচার কার্যক্রম শুরু হলো। আজকে মাননীয় আদালত আদেশ গঠন করেছেন এবং তাদের যে আবেদন ছিল সেই আবেদন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার জন্য তিনি গ্রাউন্ড যা আছে সেটা তিনি বিস্তারিত আদেশের মধ্যে বলেছেন। মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার, সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। প্রথমে 11 সাবজেক্ট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15 পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করে ডক্টর ইউনুস বলেন, শ্রমিকের অর্থ আত্মসাতের প্রশ্নই আসে না। তাকে হয়রানির জন্যই এই মামলা, নিজেকে নির্দোষ দাবি করেন এই নোবেল জয়। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি, এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। আর ইউনুসের আইনজীবী জানান, নিম্ন আদালতে ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে যাবেন তারা। আমরা হাইকোর্টে যাব, কারণ এই উনাদের বিরুদ্ধে অভিযোগ সঠিকভাবে গ্রহণ করা হয় নাই এবং এই এফআইআর এবং চার্জশিট যদি আদালত সত্য বলেও মনে করে, এই চার্জশিট এবং এফআইআর
কোন তার এই ধারাগুলি ডক্টর ইউনূস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়েবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। বিচারিক কার্যক্রম শুরু হলেও জামিনে থাকবেন ডক্টর ইউনূস সহ আসামিদের সবাই। দুদকের করা মামলায় দ্বিতীয়বারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এখন পর্যন্ত কোনো মামলাতেই তাকে কারাগারে যেতে হয়নি। প্রশ্ন উঠছে, এই মামলায় কি তাহলে শেষ পর্যন্ত কারাগারে যেতে হবে নোবেলজয়ী ডক্টর ইউনূসকে? মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সকালে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ বিষয়ে জানতে চান তারা। পরে আইনমন্ত্রী জানান, দেশের অন্য নাগরিকদের মতোই ডক্টর ইউনূসের বিচার হচ্ছে। অভিযোগ করেন, ইউনূস যে কথা প্রচার করছেন তা মিথ্যা, দেশের মানুষের জন্য অপমানজনক। মন্ত্রী জানান, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ করেছিলেন 108 জন শ্রমিক। তার বিরুদ্ধে প্রচলিত আইনে দুর্নীতি ও কর ফাঁকির মামলা চলছে। আনিসুল হক আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সাথে শ্রম আইন, নির্বাচন কমিশন আইন, সাইবার নিরাপত্তা আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইন ও রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। ডক্টর ইউনূসের ব্যাপারে যে প্রথম মামলা আছে সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আপনার শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তাবিত বাজেট গতানুগতিক। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, রাজস্ব সহ অনেক লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আর অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, জবাবদিহিতাহীন আর্থিক খাত পরিচালনা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর কৌশলগত অদক্ষতা, এই 3 ফাঁদে আটকে আছে বাংলাদেশ। সিপিডি বাজেট সংলাপে কালো টাকা সাদা করা, কৃষি ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ সহ উঠে আসে নানা বিষয়। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির সংলাপে কঠোর সমালোচনা করা হয় কালো টাকা সাদা করার বিষয়টির। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে কম বরাদ্দ, কর্মসংস্থানে গুরুত্ব না দেওয়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পর্যাপ্ত বরাদ্দ না থাকার বিষয়টিও উঠে আসে আলোচনার টেবিলে। তবে সবচেয়ে গুরুত্ব পায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। আমার জানা মতে এইবারের চেয়ে উইকার একটা অবস্থায় আমরা কখনো নেই, অথচ এই সময়টা ছিল যখন we should have been in a very strong position because we are making a transition. শিক্ষাকে একটা সার্বিক সেক্টর হিসেবে দেখে মানব সক্ষমতা বিনির্মাণের সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে কেন আমরা বাজেটে এটার প্রতিফলন দেখলাম? বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ অর্থনৈতিক ন্যায্যতা পরিপন্থী এবং বৈষম্যমূলক বলে মত দেন ফাহমিদা খাতুন। প্রস্তাবিত কর কাঠামো, এডিপি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা এবং বাজেট ঘাটতি নিয়েও কথা বলেন তিনি। অপ্রদর্শিত আয়, কালো টাকা, তাদেরকে যে 15% হারে কর দিয়ে সেগুলো সাদা করার যে সুবিধা এবং উপর্যুপরি তাদেরকে কোনো প্রশ্ন ব্যতিরেকে সেই সুবিধাটা দেওয়া হবে, এইটা আমরা প্রতিবারই বলে আসছি যে এটা যারা সৎ করদাতা তাদের উপর একটা অন্যায়। সম্পদের সীমাবদ্ধতা থাকলেও চ্যালেঞ্জ মোকাবেলায় আরো সাহসী বাজেট প্রয়োজন ছিল বলে মত দেন হোসেন জিল্লুর রহমান। বলেন, অতিমাত্রায় দুর্নীতি, জবাবদিহিতা ও সুশাসনের অভাব জেঁকে বসেছে অর্থনীতিতে। রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে বাংলাদেশ আটকে আছে। এই লৌহ ত্রিভুজগুলো কি? এই লৌহ ত্রিভুজ হচ্ছে আপনার একটি হচ্ছে যে সার্বিকভাবে জবাবদিহিতাহীন পদ্মা সেতু আরো 4টা হলে আমার আপত্তি নেই, আরো 10টা হলে আমার আপত্তি নেই। আর এগুলো নিয়ে আমার মনে করে সমস্যা নেই, ইকোনমিতে কেন থাকতে পারে এটা আপনাদের ব্যাপার। কিন্তু সামুদা মেগা প্রকল্প হয়তো এই মুহূর্তে কুড বি ডিলেড, কুড বি পরে ডান, আমি স্বীকার করি। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান ও নিত্যপণ্যের বাজারে অরাজকতার সমালোচনা করেন আলোচকরা। সব ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে অর্থনীতি আরো সংকটের মুখে পড়বে বলেই মত তাদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে।
কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, 41 জনের প্রাণহানি, জড়িতদের কঠিন শাস্তির হুঁশিয়ারি। বর্তমান সরকার দেশের রাজনৈতিক অর্থনৈতিক উভয় কাঠামো ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন বর্তমান সরকার এখন সবচেয়ে বড় শত্রু। চলমান আন্দোলনে ঐক্যে বিভক্তির সৃষ্টি হয় এমন কোনো কথা না বলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। দলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণের পথ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এত করাপশন। সভায় বক্তারা অভিযোগ করেন দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, দুর্বৃত্ত মাফিয়াদের রামরাজত্ব চলছে। কতিপয় ব্যবসায়ী পুরো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণের একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে ব্যবহার করছে। বাংলাদেশের বাস্তবিকত রাজনৈতিক সরকার নেই, একটা দুর্বৃত্ত মাফিয়াদের একটা সিন্ডিকেট বাস্তবে বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় দেশটাকে তারা ধ্বংস করেছে। নেতারা দাবি করেন চলমান লড়াই দেশের গণতন্ত্র, একই সাথে সার্বভৌমত্ব রক্ষার লড়াই। রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে যেসব দিয়ে যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায় সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে। আজকের গণতন্ত্রের সংগ্রাম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, আমাদের সার্বভৌমত্বর সংগ্রামের সাথে এক এবং অভিন্ন হয়ে গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। চলমান আন্দোলনে জনগণ জেগে উঠেছে বলেও দাবি করেন তিনি। বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম সেটাকে সে ধ্বংস করে দিয়েছে। সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকেও সে বিনষ্ট করেছে। যারা মনে করছেন যে মানুষ এখনো জেগে ওঠেনি, আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা, সেটা আমাদের এখনো সম্ভব হয়নি। সমমনাদের বিভক্তির কথা না বলে সরকার পতনে চলমান সংগ্রামে মনোযোগ দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এমন কোনো কথা বলবেন না যাতে এই ঐক্যে কখনো কখনো আপনার বিনষ্ট সৃষ্টি হয়, কোনো ঐক্যের বিভক্তির সৃষ্টি হয়। সবাইকে নিয়ে আসতে হবে। এখন আমাদের প্রধান শত্রু তো হচ্ছে এই সরকার, যারা আমাদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে দূরে সরিয়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আন্দোলনে কৌশল বদলালেও লক্ষ্য একটি, বর্তমান সরকারের পতন। কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। শিডিউলে কিছুটা বিলম্ব নিয়েই ঈদযাত্রা শুরু করল রেল। প্রথম দিনে তেমন ছিল না যাত্রীর ভিড়। দুপুর পর্যন্ত বেশিরভাগ ট্রেনই ছেড়ে যায় বেশ কিছুটা দেরিতে। এতে কিছুটা ভোগান্তিতে পড়লেও প্রিয়জনের কাছে যাওয়ার আনন্দে বিভোর যাত্রীরা। তবে রেল কর্তৃপক্ষ বলছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন এবং যমুনা সেতুতে সংস্কার কাজ চলমান থাকায় সময় মেনে চলা সম্ভব হচ্ছে না। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। প্রিয়জনদের সান্নিধ্যে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পানে ঘরমুখী মানুষ। বুধবার স্পেশাল ট্রেন সার্ভিসে ঈদযাত্রার প্রথম দিনেই ঢাকা রেল স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে। সময় মতো যাত্রা করতে না পারায় ভোগান্তিতে পড়েন আগেভাগে স্টেশনে আসা যাত্রীরা। বিশেষ করে গরমে কাহিল হয়ে পড়েন নারী ও শিশুরা। আমার প্রত্যাশা যাতে ট্রেনটা বিলম্ব না হয়, সবাই যেন সুন্দরভাবে বাড়িতে যাইতে পারে। দেরি হইলে গরমের সময় মানুষের অনেক সমস্যা, বাচ্চা কাচ্চা নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়বে সবাই। আসলে আমাদের প্রত্যাশা না হলে সার্ভিসটা যথেষ্ট, যাই হোক আমরা যেভাবে আশা করি সবসময় তো সেভাবে হয় না।
অন্য সময় তো রাইট টাইমে দেখা যাচ্ছে আসি যায়। স্টেশনের পরিবেশ এবার এসে দেখলাম বেশ মানে সবকিছু গুছানো, মানুষজন সেরকম ভিড় নেই, সব মিলিয়ে বেশ একটা স্বাস্থ্যকর, যদিও অনেক গরম তারপরে মানুষজনের ভিড় কম তো একটু চলাচল সুবিধাজনক। তবে দুপুরের পর থেকে অনেকটাই স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তীব্র গরমের কারণে দুর্ঘটনা এড়াতে কিছুটা ধীরগতিতে চালানো হচ্ছে ট্রেন। এছাড়া শিডিউলের বাইরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন পরিচালনা এবং যমুনা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে জানান স্টেশন ম্যানেজার। যমুনা সেতু রেল সেতুর যে কানেকশনের জন্য বঙ্গবন্ধু সেতু পূর্ব পার পশ্চিম পারে আমাদের যেটা ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা ছিল সেটা এখন নন ইন্টারলকিং সিস্টেম ব্যবস্থা, অর্থাৎ যেটাকে বলা হয় যে ম্যানুয়াল। তো ম্যানুয়াল পদ্ধতিতে যাতে যে ওখানে যেখানে আবার স্বাভাবিক সময় লাগতো 20 মিনিট, এখন সেখানে লাগছে 40 মিনিট, ঠিক আছে, অর্থাৎ অতিরিক্ত 20 মিনিট লাগছে। তো ওই বিষয়গুলো মাথায় রেখে সার্বিকভাবে বিবেচনায় যে আমরা হয়তো কোনো আন্তনগর ট্রেন ওপারের 2-1 হয়তো বিলম্ব হতে পারে 1 ঘন্টা। আর 1 ঘন্টা এখন যেটা বললাম এই মুহূর্তে যে নিরাপত্তার কথা বিবেচনা করে 1 ঘন্টা 1.5 ঘন্টা সাধারণ এটাকে স্বাভাবিকই মনে করছেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রেল পুলিশের পাশাপাশি র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। এই পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বিশ্বকাপে সুপার 8-এ যাওয়ার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরু রাত 8:30টায়। ঈদুল আজহার আর মাত্র বাকি কয়েকদিন, তাই সড়ক মহাসড়কে চাপ বেড়েছে ঘরমুখো মানুষের। এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ধীরগতিতে গাড়ি চলায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে ঈদে যাত্রী পারাপারে প্রস্তুত পাটুয়ারিয়া দৌলদিয়া নৌরুটও। সহকর্মীদের তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। আর তাই মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, এতে বেড়েছে যানজটও। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ জানায় অতিরিক্ত গাড়ির চাপ ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে জট শুরু হয়ে যানবাহনের দীর্ঘ সারি এসে ঠেকে কালীহাতির এলেঙ্গা পর্যন্ত। এতে ঈদযাত্রায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। গাজীপুর এয়ারপোর্ট রুটে 7টি ফ্লাইওভার খুলে দিলেও ঈদে যানজটের শঙ্কা কাটছে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চান্দিনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার অংশে এখনো কাজ চলায় ঈদে যানজটের শঙ্কা যাত্রী ও চালকদের। তবে যানজট কমাতে প্রস্তুত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে তাদের বাড়ি ফেরার জন্য ব্যাপকভাবে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা নির্বিঘ্নে কাজ করবে এবং নির্লসভাবে কাজ করে মানুষকে বাড়ি পৌঁছে দিবে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার প্রায় 53 কিলোমিটার অংশে খানাখন্দ না থাকায় ঈদে সিলেট, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা রুটে যান চলাচল নির্বিঘ্ন হওয়ার আশা চালকদের। দাম পাইলাম না, মোটামুটি এখন রাস্তায় আস্তে আস্তে ক্লিয়ার হবে আর কি। সব মিলে আশা করছি যে ঈদযাত্রা ভালোই হবে যদি রুটটা ক্লিয়ার থাকে। অন্তত আমাদের যে প্রচেষ্টা, মালিক সমিতির যে একাগ্রতা, আমরা যে যৌথভাবে কাজ করি, এটা যদি আমরা 50% যদি আমরা কাজ করতে পারি, ইনশাল্লাহ নরসিংদী জেলায় আগের মতোই সাবলীলভাবে নিরাপদে মানুষ তার বাড়িতে চলে যেতে পারবে। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 11 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে প্রস্তুত ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসন। তো আমরা আশা করছি যে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে বা অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না পারে বা যথাযথ দোকানপাট বসে যানজটের সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের সহ যে পদক্ষেপ সেটি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে নিশ্চিত করে আমরা এই যে ঈদের যে বাড়ি ফেরা এবং ফিরে আসা এবং পশু যে পরিবহন সেগুলো আমরা সুন্দরভাবে তুলে আনতে সক্ষম হব। ঈদে পাটুরিয়া দৌলতদিয়া রুটে 12টি রো ফেরি, 2টি ইউটিলিটি, একটি মাঝারি ও একটি কে টাইপের ছোট ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এছাড়া চলাচল করবে 20টি লঞ্চ। অন্যদিকে আরিচা কাজিরহাট নৌরুটে 5টি রো ফেরি এবং 13টি লঞ্চ ঈদ উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।
আন্তর্জাতিক প্রসঙ্গ। কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 41 জনের। দগ্ধ হয়েছেন আরও অনেকে। ওই ভবনে বেশিরভাগই শ্রমিক থাকতেন। বুধবার ভোরের দিকেই হঠাৎ আগুন লাগে। এতে কারো গাফলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। বুধবার ভোরে কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরের এই ভবনটিতে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ঘুমের ঘোরে কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, কিন্তু আগুনের লেলিহান শিখার কাছে অনেকটাই অসহায় দেখা যায় জরুরি বিভাগকে। ঘণ্টাখানেক চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুনের তীব্রতা। ওই ভবনটিতে গাদাগাদি করে থাকতেন শ্রমিকরা। ধারণা করা হচ্ছে যারা পুড়ে মারা গেছেন অধিকাংশই শ্রমিক। স্থানীয় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় অনেক শ্রমিক সেখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়, কিন্তু ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়ায় অনেককেই বাঁচানো যায়নি। এ ঘটনার পেছনে ভবন মালিককে দুষছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী। সকালে ঘটনাস্থলে পর্যবেক্ষণে এসে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ভবনে গাদাগাদি করেছিলেন অনেকে। দুর্ভাগ্যবশত প্রাণ হারিয়েছেন অনেকে। মালিকদের লোভের জন্যই আজকের এই ঘটনা। এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসব। ভবন মালিকদের বলবো তারা যেন অবৈধ স্থাপনা সরিয়ে নেয়, নয়তো পৌরসভা কর্তৃপক্ষকে অপসারণের নির্দেশ দেব। রিয়েল এস্টেট ব্যবসায়ীদের অবহেলার কারণে এতগুলো মানুষের প্রাণ গেছে। তারা আইন লঙ্ঘন করেছে। আগুনের উৎস ও এর কারণ কি, এ নিয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে কুয়েত সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।